দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। আর আজকে সারাদিনে যে আলোচিত বিষয়বস্তু সেটির দিকে দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। জুলাই জাতীয় যে সনদ তার বাস্তবায়নের যে আদেশটি হলো সেটি গণভোটে যদি পাশ হয় তাহলে সংবিধানের প্রতিষ্ঠানকে বা কাউকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ক্ষমতা বাড়বে না কমবে এটি নিয়ে আলোচনা হচ্ছে। সেই সাথে সরকারি এবং বিরোধী দল যে সদস্য সংখ্যা সেই ক্ষেত্রে সমান হবে এবং এই প্রশ্নটি নিয়ে দলের কার প্রাধান্য থাকবে কিভাবে থাকবে এটিও একটি আলোচনার বিষয়বস্তু। আবার কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণভোটের হ্যাঁ হওয়া অথবা না হওয়া নিয়ে কিছু রাজনৈতিক দলের মধ্যে মতামতের যে পার্থক্য সেটিও আজকে পরিলক্ষিত হয়েছে। রাজনৈতিক যে যারা সিনিয়র নেতা রয়েছেন তাদের বক্তব্যের মাধ্যমে আমরা সেটি জানতে পেরেছি, যেখানে বিএনপি বলছে যদি হ্যাঁ ভোট হয় তাহলে একরকম এবং সবগুলো বিষয় যে 4টি বিষয় গণভোটের অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আদেশকে যদি আমরা ফলো করি সেক্ষেত্রে এই না ভোটের এক ধরনের কার্যকারিতা, হ্যাঁ ভোটের কার্যকারিতা এবং জনগণ এই হ্যাঁ নার যে দোলাচল এটি বুঝতে পারছে কিনা বা বুঝে এই যে আপনার গণভোটের যে এডুকেশন সেটিকে মাথায় রেখে ভোট দিতে যাবেন কিনা, যেহেতু সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচন এবং গণভোট একই সাথে হচ্ছে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের আজকের আলোচনায় বিষয়বস্তু নির্ধারণ করেছি হ্যাঁ না এর দোলাচলে সংস্কার। এই বিষয়বস্তু নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যর সভাপতি, এবং সেই সাথে আমাদের সাথে আরও যোগ দিয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আপনাদের দুজনকেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। একই সাথে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই আমাদের সাথে জুমে যোগ দিয়েছেন আজিজুল বারী হেলাল, উনি তথ্য বিষয়ক সম্পাদক বিএনপির। আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আলোচনা চালাবো এবং প্রথমেই আমি যেহেতু জুমে জয়েন করেছেন আমি আজিজুল বারী হেলাল আপনার কাছে আগে প্রশ্ন রাখতে চাচ্ছি এবং তারপর আমি স্টুডিওতে আসতে চাচ্ছি আমাদের অতিথিদের কাছে। আমরা এই যে হ্যাঁ নায় দোলাচলের সংস্কার এটির মধ্যে রয়েছি, যেমনটি বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে গণভোটের যে প্রশ্ন এটা নিয়ে বিএনপি অনেকটা দ্বিধান্বিত। কেন? কারণ হচ্ছে আজকে যে বিভিন্ন অনুষ্ঠানে যে বক্তব্যগুলো আমরা পেয়েছি যে হ্যাঁ ভোট বা না ভোটের পক্ষে প্রচারে নামবে এবং জামাত এবং 8টি সমমনা দল অভিযোগ করেছেন এই বিষয়ে যে বিএনপি না ভোটের জন্য প্রচার চালাচ্ছেন, কারণ বিএনপিতে যোগ দেওয়া বিভিন্ন নেতা এই বিষয়টিকে প্ররোচনার একটি অংশ তৈরি করেছেন এবং তারা বলছেন যে হ্যাঁ ভোট যদি হয় তাহলে তো জুলাই সনদের যে সংস্কার নিয়ে নতুনভাবে যে সাজানোর বা নির্বাচিত যে সংসদ তৈরি হতে যাচ্ছে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন এবং তত্ত্বাবধায়ক সরকারের আশা সিদ্ধান্ত নেওয়া অনেকগুলো বিষয় এই গণভোটের উপর জড়িত। এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন? এই গণভোটের প্রশ্নে বিএনপি কি দ্বিধান্বিত? এটি আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। দেখেন যে এই গণভোটটা কিন্তু বিএনপি প্রথমে বলেছিল যে আমরা সংসদে যে এই বিষয়গুলো আলোচনা করে বিশেষ করে সংবিধানের যে মৌলিক সংস্কারগুলো আছে সেগুলো সংসদে যে আলোচনা করব এবং যেগুলো মৌলিক সংস্কার নয় সেগুলো আমরা আইন প্রণয়ন বা সরকারের প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি বা মাধ্যমে করব। কিন্তু অনেক তর্ক বিতর্ক এবং বিভিন্ন দলের চাপে এক ধরনের আমরা শেষ পর্যন্ত গণভোটটা হয়েছে এই কারণে যে দলগুলোর প্রতি একে যে কোন দল যদি এককভাবে ক্ষমতায় যায় বা জনপ্রিয়তা বাস্তবায়ন করবে না এই এসেছিল এবং গণভোটটা হলো। কিন্তু জুলাই কিন্তু এখন গণভোটের যে একটি মূল প্রশ্ন তার 4টি সাবসেকশন আছে। সেখানে আমি দেখলাম 3 নম্বর সেকশনে বলা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে সেইগুলো আপনার বাস্তবায়ন হবে, কিন্তু কি তরিকায় বাস্তবায়ন হবে সেটা কিন্তু বলা হচ্ছে না। তারপরে 4 নম্বর ক্লজ অর্থাৎ ঘ নম্বরে আমি দেখলাম সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত রাজনৈতিক দল আপনার নোট অফ ডিসেন্ট বা নিজেদের যে সমস্ত রাজনৈতিক দল নিজেদের অঙ্গীকারগুলো রাজনৈতিক আপনার নির্বাচনী ম্যানিফেস্টোয় দিবে সেগুলো তারা সেইভাবে বাস্তবায়ন করবে। সুতরাং গণভোট নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যায়। তারপরে আপনি যেটা বলছেন যে বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা করছে এই কথাটি কিন্তু ঠিক না, কারণ আমি দেখলাম যে জয়নাল আবেদিন ফারুক ভাই
আপনার নোয়াখালী থেকে এরকম একটা বক্তব্য আমি আপনার ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম। আমিও কিন্তু ইলেকশন করছি, তা আমি তো না ভোটের পক্ষে বলছি না, অর্থাৎ বিএনপির স্ট্যান্ড কিন্তু না ভোটের পক্ষে না। বিএনপি স্ট্যান্ড গণভোটে জুলাই সনদের পক্ষে। এখন আমাদের কোনো নেতা যদি কোনো বক্তব্য দিয়েই ফেলায়, সেটা বিএনপির বক্তব্য না না ধরে বিএনপির আপনার স্ট্যান্ড যেটা, যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই সাথে হচ্ছে, এবং আমরা চাই যে গণভোটটাই হা ভোট জয়যুক্ত হোক। কারণ আমি যে প্রথমে বললাম যে একে অপরের প্রতি যে বিশ্বাস করি না, সেই বিশ্বাসটা আমরা তৈরি করছি, যে পিপল উইলস টা আমরা নিচ্ছি, যে মানুষও চাই গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হোক, এবং আমাদের দলগুলোর কমিটমেন্টও আছে। এখন কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে এটা নিয়ে কিন্তু আলোচনা এখনো রয়েই গেছে। এই আলোচনা আমার মনে হয় না এখনো শেষ হয়েছে। কিন্তু আমাদের প্রধান যে লক্ষ্য, যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনটা আপনার সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ যাতে হয়, আমার মনে হয় সেই আলোচনা করলে আমাদের গণতন্ত্র আরো বেশি শক্তিশালী হবে, দেশও উন্নতির পথে যাবে। তা না হলে এই যে দেখছেন যে পরাজিত ফ্যাসিবাদী শক্তি তারা বিভিন্ন ভাবে হুঙ্কার দিচ্ছে, যেটা আমরা অনেকে বলছি যে এখন ইউটিউবে বা ফেসবুকে এআই জেনারেট করে আপনার এই সমস্ত কথা বলছে। আবার দেখলাম পুলিশের একজন কর্মকর্তা, বড় কর্মকর্তা, তিনি বললেন যে আপনার দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হবে যারা এই সমস্ত করবে। এই সব নিয়ে কিন্তু অনেক বক্তব্য আছে। একটা ধোঁয়াশা তৈরি করা যাবে না, নির্বাচন নিয়ে কোনো আনসার্টেনিটি তৈরি করা যাবে না। নির্বাচন যদি একদিনের জন্য পিছিয়ে যায়, সেটা খুবই আমাদের জন্য দুঃখের ব্যাপার হবে। আমি এই জন্য বলছি যে গণভোট প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ, ঐক্যমত, কিন্তু গণভোটের মাধ্যমে যে জুলাই সনদের 4টা সাবসেকশন আছে, এই সাবসেকশনটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা সংসদেই আলোচনা হবে। জি, আজিজুল হেলাল, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের স্টুডিওতে রয়েছেন মাহমুদুর রহমান মান্না। আপনার কাছে আমি একই প্রশ্ন রাখতে চাচ্ছি। এই যে পাল্টাপাল্টি একটি অভিযোগ যে জামাত সহ 8টি যে দল, তিনি স্পষ্ট করে আজকে বলেছেন, এবং শুধু বলেননি, তারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীরা না ভোটের জন্য, গণভোটের যে 4টি বিষয় রয়েছে, তারা প্রচারণা চালাচ্ছেন। এবং এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন, তিনি অভিযোগ করেছে ইদানিং একটি দলের নেতারা গণভোটে না ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করছেন। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? বিএনপি কি আসলে দ্বিধান্বিত? যেমন আজিজুল হেলাল উনি কিন্তু পরিষ্কার করলেন যে এখানে দ্বিধান্বিত হওয়ার কোনো প্রশ্ন নাই, বাট বাস্তবায়ন কিভাবে হবে এটি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। মানে আমি এই পর্যন্ত যা দেখলাম, তাতে বিএনপিকে এই হাঁ ভোট না ভোটে বিরোধিতা করবার মতো কিছু দেখিনি। তাদের অনেকগুলো ব্যাপারে নোট অফ ডিসেন্ট ছিল, এবং সেগুলো নিয়ে প্রশ্ন ছিল যেগুলোর অ্যাকোমোডেশন কীরকম করে হবে। মানে ধরেন সব কটা দল মিলে 10টা পয়েন্টে ডিসেন্ট দিয়েছে, তার মধ্যে হচ্ছে 3টা এক পয়েন্টে, আবার বাকি 3টা আর এক ধরনের, আর বাকি 4টা যা আছে সেটা 2টা থেকে আলাদা রকম। এটা এক জায়গাতে ইয়েস নো হয় কিভাবে? এই প্রশ্নের জবাব আমি আমার বোধ থেকে বলছি, কমিশনে স্পষ্ট করে বলা হয়নি। তখন বিএনপি বলেছিল যে এই সবগুলো ডিসেন্টকে একটা প্যাকেজে নেওয়া হোক, নিয়ে সরাসরি প্রশ্ন করা হোক জুলাই সনদ এগ্রি করো কিনা। তারপরে যে ডিফারেন্সগুলো আছে এইগুলো পরে প্রয়োজন বোধে সেপারেট আরও গণভোট করে সেটা নিষ্পত্তি করা যাবে। একভাবে এইটা আমরা মেনে নিয়েছিলাম। যদিও দেখেন এখন প্রশ্ন উঠছে, যেমন এই কথা আমি বেশি করে বলতে শুনেছি আমির খসরু মাহমুদ চৌধুরীকে। উনি কয়েক জায়গাতে প্রশ্ন করেছেন যে গণভোট তো কনস্টিটিউশনে নাই, হুইচ ইজ দ্য ফ্যাক্ট। 5th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে, গণভোটের রেস্টোরেশন সম্ভব হয়েছে, কিন্তু সেটার অ্যাপিল বা রিভিউ হয়নি এখনও। সেকেন্ড কথা হচ্ছে যে আপনি গণভোট করলেন, হ্যাঁ ভোটই জিতলো মনে করেন, কিন্তু এইটা তো আবার সংসদে পাশ হতে হবে বিধান অনুযায়ী। তো সেরকম ক্ষেত্রে এটা নিয়ে ধোঁয়াশা বেশ কিছু পরিমাণে রয়ে গেছে। আমি মনে করি এইভাবে স্বীকার করে নেওয়া ভালো যে এই যে সংস্কার প্রক্রিয়া, সে সম্পর্কে আমাদের কারো, আমি বলছি কারো
স্পষ্ট ধারণা ছিল না। আমরা জানতাম না যে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে এত জটিলতা হতে পারে, কিন্তু হয়েছে তো। এবং শেষ পর্যন্ত যেটা আমরা ঠিক করেছি সেই জায়গায় থাকিনি। বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সরকার সেটা একভাবে অগ্রাহ্য করেছে। প্রথম দিকে বলেছে ওইটা বাদ দিয়ে করবে, পরে যখন আবার তারা 4টা শর্তের মতো করে বলেছে এই বিষয়গুলোর উপরে গণভোট হবে, তার মধ্যে দেখা গেছে তারা বিএনপিকে কিছুটা পরিমাণে অ্যাকোমোডেট করেছে, বাকিটা আবার বাইরে রয়ে গেছে। এই নিয়ে রিজভি আবার প্রশ্ন করেছেন তাদের সিনিয়র যুগ্ম মহাসচিব যে এইভাবে কেউ কি এককভাবে হার পক্ষে ভোট দিতে পারে? বিকজ একটাতে হাঁ প্রযোজ্য, কিন্তু একটা হাঁ দিলে তার মানে অন্যরকম হতে পারে। আমি মনে করি এই জটিলতাগুলো আছে এবং এই বিষয়গুলো আমাদের স্বীকার করে নেওয়া উচিত। আমরা একটা বড় কাজ করতে যাচ্ছি, তাতে আমাদের মতের ডিফারেন্স হতে পারে। সবাই যে কুমতলবেই ষড়যন্ত্র করে এসব করছি তার নাও হতে পারে, কিন্তু অভিযোগ যেরকম করে উঠছে সেইটা আমার কাছে প্রথমত বোধগম্য নয়, দ্বিতীয়ত আমার কাছে এইটা আনজাস্ট মনে হয়। ক্রিটিসিজমগুলো সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সংস্কারকে ফেল করে দেবার জন্য চেষ্টা করছে, তাতে তাদের কি লাভ? খেয়াল করে দেখেন, এই জুলাই সনদের উপর যে গণভোটটা হচ্ছে, এইটাতে যদি রেফারেন্ডামে হাঁ ভোট পাস না করে, তার মানে বিএনপি যেগুলোতে ডিসেনশন দিয়েছে তাদের সেটা টিকে গেল। তারা বলবে যে আমরা এইটা করব, তাদের কিন্তু সেই স্কোপ আছে আমি মনে করি। যদিও সই করছি, অঙ্গীকার করছি আমি পুরোটা বাস্তবায়ন করব, কিন্তু আমি তো ডিসেনশন তো আমি দিয়েই রেখেছি, আমার ভিন্নমত দিয়েই রেখেছি, কারণ আমি বাস্তবায়ন করব বলেছি। সেটা কি, এটা পাশ হলে এই অর্থে। সেদিক থেকে আমি মনে করি যতদূর সম্ভব এই ধরনের আক্রমণাত্মক ভাষা এখন বদল করা উচিত। আমার কাছে সবচেয়ে বড় সংস্কার বর্তমান সময়ের জন্য একটা সাকসেসফুল, সবার কাছে গ্রহণযোগ্য, গুণমান সম্পন্ন নির্বাচন, তার দিকে যাওয়া উচিত। এবং এইটা আমি মনে করি যে বিএনপি এই পর্যন্ত যে কাজটা করেছে, এই নির্বাচন প্রক্রিয়া যাতে সম্পন্ন হতে পারে সেইখানে কোনো বাধা দেয়নি। আপনি বলতে পারেন হ্যাঁ সেটা বিএনপি মনেই করতে পারে, কারণ বিএনপি হয়তো হিসাব করছে ভোটটা হলেই তো সে ক্ষমতায় যাবে, এটা ক্ষমতার জন্য করছে। আমি বলছি ক্ষমতার জন্যে করুক, যে জন্যে করুক, কিন্তু করছে এবং এটাই দরকার। নির্বাচনের বাধা সৃষ্টি করতে চায়, পিছিয়ে দিতে চায়, এইসব অভিযোগ বিএনপি কিন্তু জামাত সম্পর্কে করেছিল। আমি তখনও মনে করেছি এবং বলেছি যে এই রকম করে অভিযোগ করবার দরকার নেই। আমরা ধরেন অনেকগুলো দল আছি, 3 মাস আগে 6 মাস আগে জামাতের সাথে কথাই বলিনি, দেখা হলে ভালো করে শুভেচ্ছা বিনিময় করিনি। তাদের সাথে তো বসলাম 7 মাস 8 মাস ধরে, তো বসতেই যখন হয়েছে তখন তাদেরটা শোনা দরকার, ভালো করে বোঝা দরকার। আপনি যদি ফাইট করতে চান যুক্তি দিয়ে করেন, ভিলিফাই করে নয়। এটা করলে এটা আর যাই হোক না কেন একটা সুস্থ মানে চিন্তার ফসল হিসেবে প্রকাশিত হবে না। জনাব নাজমুল হক প্রধান, আপনার মতামতটি আমি জানতে চাচ্ছি। এই যে জনাব আরেক যে সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উনিও কিন্তু বলেছেন, যারা তখন তাকে প্রশ্ন করা হলো যে হ্যাঁ হলে কি হবে আর না হলে বিএনপি অবস্থান কি হবে, উনি স্পষ্ট করে বলেছেন যে আমরা সই করা জুলাই সনদের মধ্যেই থাকব, এর বাইরে যাব না। তার মানে হচ্ছে সনদ তো স্বাক্ষর হয়ে গেছে, এখন গণভোট নিয়ে আগে হবে না পরে হবে একটা দ্বিধা ছিল, সেটারও সিদ্ধান্ত চলে এসেছে। এই মুহূর্তে আবার এই হ্যাঁ না এর এই যে দোলাচলটা, একটা বিষয় খুব পরিষ্কার। মান্না ভাই সিনিয়র রাজনীতিবিদ, আমাদের নেতা ছিলেন, বলেছেন কথাগুলি। সেটা হচ্ছে যে আসলে সংস্কার কীরকম হওয়া উচিত, কেমন হওয়া উচিত, সংস্কারটা কিভাবে আমি সংবিধানের সঙ্গে অ্যাডাপ্টেড করব, এ সম্পর্কিত যারা আমরা বসেছি, যারা করেছি, তাই না, তাদের আমার এখন মনে হচ্ছে কোনো ধারণাই নেই। কারণ ওনারা যারা কর্তৃপক্ষ ছিলেন, কর্তৃপক্ষই বলতেছে, আমি সব শব্দটা ব্যবহার করছি, আপত্তি থাকলেও থাকতে পারে, আলী রিয়াজ সাহেবরা, ওনারা মনে করছেন ওনারা যা জানেন রাজনীতিটা তা জানে না, ওনারা যা বুঝেন আমরা তা বুঝি না। তাহলে প্রথম যখন প্রস্তাব চাই আমাদের কাছে, তখন দেখা করেছি, এখন একসঙ্গে না, তখনই আমরা বলেছি, উনি তখনই বলেছেন যে এটা রেফারেন্ডাম করতে হবে। আমরা তখনই রেফারেন্ডামের কী কী অসুবিধা আছে আমরা বলেছি, ওনাকে বলেছি। আমাদের দলগত সব দলগত বৈঠক করছে, আমরা প্রস্তাবও দিয়েছি। বিষয়টা হচ্ছে যে এই যে ধরেন যে রেফারেন্ডাম কীভাবে হয়, রেফারেন্ডাম হচ্ছে ইয়েস নট। আপনি বলেন তো, এই যে নির্বাচনের আলোচনা শুরু হয়েছে, প্রার্থী দিচ্ছে, নমিনেশন দিচ্ছে বিভিন্ন পার্টি,
জনগণের কাছে ছবিটা হচ্ছে কোন পার্টির কোন প্রার্থী হচ্ছে এলাকায়, এটা হচ্ছে এখনকার প্রার্থী, কে কে হইতে পারে, এখনকার জনগণের মনের মধ্যে ছবি। যখন প্রার্থী ডিক্লেয়ার হয়ে যাবে, ভোট শুরু হয়ে যাবে, তখন বিভিন্ন প্রার্থীর ছবি জনমনে ভাসবে, এবং যখন ভোট কাছাকাছি আসবে তখন যে লোকটাকে ভোট দেবে তার ছবিটাই আসবে। রেফারেন্ডাম এখানে গৌণ হয়ে যাবে। রেফারেন্ডাম তাহলে এই যে একটা গোজামিলের রেফারেন্ডাম, এটা অপ্রয়োজনীয় হতো এটা এখানে। তার মানে কেন করছে ওনারা, এই যে সংস্কারের এতগুলি রাজনৈতিক ঐক্যমত করার পরও বিশ্বাস করতে পারছে না যে এগুলি বাস্তবায়ন করবে কিনা। এই যে সংসদকে অবিশ্বাসের জায়গায় নিয়ে যাওয়ার জন্য রেফারেন্ডামে নিয়ে আসা হচ্ছে, তাই না? খুব দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। আমরা 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 অ্যাটিটিউডের কারণে আগে যখন আলোচনা হয়েছে ওনাদের সঙ্গে, আমরা বুঝেছি ওনাদের দৃষ্টিভঙ্গিটা, সেই কারণে আমরা কিন্তু এই সনদে স্বাক্ষর করি নাই। দ্বিমত আমাদেরও ছিল, এবং স্বাক্ষর যারা করলেন তারা কিন্তু বলতে বাধ্য হলেন যে বলেছি একটা করেছে আর একটা। এই যে বলেছি একটা করেছে আর একটা, এই যে মানুষ মুখে একটা মনে একটা খারাপ লাগে এই কবিতা আরো ছিল, আর কোনো থাকলো না তো কিছু। কারণ আমরা তাহলে ভোট চাই, ভালো ভোট চাই, যে ভোটের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রার্থীটাকে বা দলটাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, এবং সেই পার্লামেন্টটাই কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী হবে যারা এই আইনগুলিকে অ্যাপ্রুভ করে বাস্তবায়ন করবে। এটা তো কোনো আইন মেকিং বডি না, কিন্তু এমন করে প্লেস করা হচ্ছে যেটাই সব কিছু, এবং যার কারণে এই ব্যর্থতা হয়েছে। আমি এখনো বিশ্বাস করি যারা আছেন আমাদের তাহলে এটা যদি গৌণ একটা বিষয় হয়, মুখ্য বিষয় না, আমি ধরে নিলাম গণভোটটা পাশাপাশি প্যারালাল একটি বিষয়, না গৌণ না, গৌণ হয়ে যাবে ভোটের প্র্যাকটিক্যাল কারণে হয়ে যাবে। তো কোনো লোক বলবে না তোমরা হাবা না ভোট দাও, নো ওয়ান, তার নিজের ভোট চাবে সে। কিন্তু এর আগে তো গণভোট হয়েছে, বাংলাদেশে হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, এই উদাহরণগুলো সামনে আসছে এখন আলোচনা। শুনেন, গণভোট হয়েছে, আলাদা আলাদা হয়েছে। আমরা একটা গণভোটে, আমরা তো জিয়ার গণভোটে জেলে ছিলাম, জানি না, এর সাথে গণভোটের বাইরে ছিলাম। আপনার এই যে 90-এর আন্দোলনের পর একটা গণভোট হয়েছে, দুই পার্টি, এই যে সংসদীয় সেই গণভোটে আমরা ছাত্রনেতারা আমরা দেখতে গেছিলাম সেন্টারে, যে গণভোটটা যাচ্ছে যাইতো, তো সেগুনবাড়ি যে সেন্টারে রাখলাম আমরা, যেটা ইউনিভার্সিটির বাইরে যাই, দেখি ভোটের কী অবস্থা, কোনো ভোটার নেই। আমাদেরকে পোলিং প্রিজাইডিং অফিসার বলতেছে আপনারা আসছেন সবাই ভোট দিয়ে যান কয়টা করে, কারণ পাবলিক কাজ তো হয়ে গেছে, খামাখা ভোট দিয়ে কী হবে, পাবলিক ভোটের মাধ্যমে এটা অর্জন করতে হবে, তাই না? সেটার একটা বিষয় আছে, যেমন ভোট দিয়ে সে তার এমপি বানাবে, এর বিষয় আছে। আর এখানটায় এতগুলি প্রশ্ন ক খ ভাগ করে ও কি পড়বে আর কি ভোট দেবে, চিন্তাই থাকবে না, ওইটার মাথায় থাকবে না ওইটা। আমাদের চ্যানেলে আজকে একটা খুব সুন্দর রিপোর্ট গেছে, এবং ওখানে কিন্তু আমরা যে সাধারণ মানুষ তাদের মতামতগুলো তুলে ধরার চেষ্টা করেছে সেই প্রতিবেদনে। সেখানে সাধারণ মানুষের যে বক্তব্যটি দেখেছে আপনারা আছে, এটা দেখতে পারবেন, প্রচার হচ্ছে। সাধারণ মানুষের অনেকগুলো মতামত আসছে। তারা বলেছেন যে সবাই নির্বাচন চায়, এবং এমনকি এটাও বলেছে যে সাধারণ মানুষ মার্কা চিনে, দেখা যায় যে মার্কা দিয়ে ভোট দেয়, এটা আমাদের অনেক দিনের একটা প্র্যাকটিস, মার্কা দিয়ে। এবং তারা গণভোটের যে 4টি ইস্যু, এইটি নিয়ে কনসার্ন কয়জন, বা সমগ্র জাতিগতভাবে সাধারণ মানুষ একদম ম্যাস পিপল যেটাকে বলি, তারা কতখানি বুঝবে, এটা নিয়েও তারা প্রশ্ন তুলেছে, এবং সাধারণ মানুষই প্রশ্ন তুলেছেন, একদম হাটে ঘাটে রাস্তাঘাটে যারা চলেন। এই ব্যাপারটা কি আপনারা একমত কিনা? একমত তো অবশ্যই, পাবলিকের মতটাই তো চূড়ান্ত মত। পাবলিক চিন্তা করবে, তো বললাম তো, নমিনেশন হয়ে যাওয়ার পরে, পোস্টার দেখার পরে পাবলিক তো প্রার্থী চিন্তা করবে কোনটা প্রার্থী কাকে ভোট দেবে, তার মনের মধ্যে ওই ছবিটাই থাকবে, সে গণভোটের কোনো ছবি তার কাছে থাকবে না। আর বাংলাদেশে ফর দি ফার্স্ট টাইম এরকম একই সঙ্গে একটা গণভোট আর একটা হচ্ছে, তাও আবার গণভোটের একটা প্রশ্ন না, ইয়েস নট না, গণভোট তো ইয়েস নটই হয়েছে আগে, ইয়েস নট না, একাধিক প্রশ্ন আছে সেখানটায়। মান্নাবাই তো ব্যাখ্যা করেই বললো। গণভোটের উপর এই সংস্কারটা কিভাবে নির্ভর করে, নিশ্চয়ই বিরতি নিয়ে তারপরে আমি এই বিষয়টা আলোচনায় যেতে চাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র। আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি। আমরা কথা বলছিলাম নির্বাচনের সাথে যে গণভোটটি হবে তার হ্যাঁ বা না এই প্রসঙ্গে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআইসিএল স্টিল গণতন্ত্র। আমরা আলোচনা করছিলাম হা নায় দোলাচলের সংস্কার, এই বিষয়ের উপর। আমি এ পর্যায়ে জনাব নাজমুল হক প্রধান আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। বিরতির আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আমি জনাব অধ্যাপক আলী রিয়াজ যে তার গত 27 সেপ্টেম্বর একটি সাক্ষাৎকারের একটি উদ্ধৃতি আপনাদেরকে উল্লেখ করে প্রশ্নটা করতে চাচ্ছি। উনি বলেছেন যে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, এটা নিয়ে উনি আশাবাদী, কারণ হ্যাঁ জয়যুক্ত হলে তাহলে
মানুষের বা জনগণের যে মনোভাবটি এটির প্রতিফলন হবে এবং সংসদের যে পরবর্তী সিদ্ধান্তগুলো বা সংস্কারের বিষয়গুলো আরও বেগবান হবে। এবং উনি এও বলেছেন যে 1790 থেকে শুরু করে 2016 পর্যন্ত পরীক্ষিত পৃথিবীতে 800 শতাধিক গণভোট হয়েছে, যেখানে 6% ক্ষেত্রে গণভোট ফেল করেছে, বাকিগুলো কার্যকরী ছিল। সো এখানে হচ্ছে শঙ্কার জায়গাটা অন্যদিকে, যদি বাই চান্স গণভোট ফেল করে তাহলে জনগণের জন্য এই যে এতদিন ধরে ঐক্যমত্য কমিশন এই যে সংস্কার নিয়ে এতগুলো আলোচনা এতগুলো সিদ্ধান্ত, এর জন্য এই নাটাকে মেনে নেওয়ার জন্য সকল রাজনৈতিক দল যেন প্রস্তুত থাকে, এই মন্তব্যটি করেছেন 27 তারিখ উনি। এই বিষয়গুলোকে কিভাবে, যেহেতু আপনার ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনা করেছেন, আসলে ওনার কথা শুনে মনে হচ্ছে আমার কাছে উনি জনগণকে বোকা ভাবতেছেন, আমাদেরকে বোকা ভাবতেছেন। এটা অ্যাডভান্স প্লে। কিরকম অ্যাডভান্স প্লে? মানে ভোটটা দেবে কারা? পাবলিক। ভোটটা তো উনি দেবেন না, জনগণ ভোট দেবে। জনগণ তার পছন্দের পার্টিকে, পছন্দের প্রার্থীকে ভোট দেবে। পার্লামেন্টে অ্যামেন্ডমেন্টটা করবে কে? পার্লামেন্ট করবে, তাই না? এটা অথরিটি পার্লামেন্ট। আমরা সার্বভৌম সংসদ বলি, সার্বভৌম প্র্যাকটিক্যালি সংসদ না, সার্বভৌম পাওয়ারটা, ক্ষমতাটা অলওয়েজ ইট লাইভস ইন দ্য হ্যান্ডস অফ দ্য পাবলিক, যার কারণে জনগণ অভ্যুত্থান করে ফেলতে পারে, বিপ্লব করে ফেলতে পারে। কিন্তু জনগণ, আধুনিক গণতন্ত্রে জনগণ এই পার্লামেন্টকে দেয়, যার কারণে পার্লামেন্টকে সার্বভৌম বলা হয়। তাহলে এই যে কথাটা বলছেন উনি, তার মানে উনার পার্লামেন্টের উপর আস্থা আনতে পারছেন না উনি। উনি যে কাজটা করেছেন, এই কাজটা উনি বোঝেন যে এই কাজটা আমার এক্সট্রা, আমি কি বলবো, ওই কয় না এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা। উনি সংবিধান বহির্ভূত কিছু কাজ করতে চাচ্ছেন, যেটা সংবিধানের সঙ্গে অ্যাডজাস্টেবল না, সামঞ্জস্যপূর্ণ। এটা বুঝেন, এটা উনি এটুক চালাক, এটুক বুদ্ধি উনার আছে। যেহেতু আছে, ওই কারণে উনি ইন দিস আর দ্যাট এটাকে চাপাই ফেলতে চান, চাপাই দিতে চান। আমি খুব ছোট্ট একটা কথা বলি আপনাকে, আমি তো নেই, আপনাকে প্রতিনিধি বলছি। ধরেন তো এই জায়গায় এই যে গণভোটে পাবলিক গণভোটের সাধারণত আইডিয়াটা কি? একটা হতে পারতো গণভোট করলে যে প্রথমেই নিতে পারতো যে আপনার সংস্কার চান কি না, সংস্কার চাই, তা চাওয়ার পরে যা যা করার করতো, তারপরে তো এটা অ্যাটিফাই পার্লামেন্টেই করতো। উনি এতগুলি পয়েন্ট দিয়ে গণভোট করলেন। তাছাড়া যে এই যে দ্বিমতগুলি করলাম আমরা আজকে, এই যে একটা তো সনদ নিয়ে তো বিভিন্ন কথাবার্তা হয়েছে। ওই যে কয় না, পরীক্ষার আগে পড়াশোনা না করলে শস্যের ফুল দেখে, রাজনৈতিক দলগুলি যারা সই করছে, যারা সই শস্যের ফুল দেখছে এখানটায়, যে কী করলাম আর কি হলো। তা এখন যে এই যে গণভোট করতে যাবে এর দিন, একই দিনে, তাই না, সেখানটায় জনগণ গণভোটটা দেখবে না, ওইটা দেখার সুযোগ নেই জনগণের। কারণ প্রার্থী এত ব্যস্ত থাকবে তার প্রচারণায় জেতার জন্য, ফলে ওইটা একদম গৌণ হয়ে যাবে, ওইটা হারায় যাবে। ফলে যেটুক লাভ আশা করা যায়, যেটুক মঙ্গল আশা করতে না, সেটা অমঙ্গলই হবে, অমঙ্গলই বয়ে আনবে। ফলে সেই কারণে আমার ধারণা এখনও বিবেচনা করার সুযোগ আছে আমাদের, যে আমরা কিভাবে সংস্কারের এই যে সনদ যেটা করছি, আমরা সংস্কার দীর্ঘদিন আলোচনা করে, ডেফিনেটলি এর ভালো দিক আছে, তাই না, আমরা কিভাবে সেটাকে আমরা নেক্সট সংসদে আমরা কিভাবে অ্যাডাপ্টেড করব, সেই চিন্তাটা করা উচিত। ভালো পদ্ধতি কি? ভালো পদ্ধতি আমার ধারণা জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু সুন্দর হয়, সেই সুষ্ঠু সুন্দর জাতীয় সংসদটাই অবশ্যই। এখানে তো যারা পালিয়ে গেছে তারা তো আর সংসদে পার্লামেন্ট মেম্বার হবে না, ভয়টা কিসের? তাহলে ভয়টা কিসের? তাহলে ডেফিনেটলি তাহলে হ্যাঁ, ভয়টা হইতে পারে বিএনপি সব মানবে কেন? যদি আপনি সনদের যে টোনটা এখানটায়, অপোজিশন কি ডিক্টেট করবে নাকি পজিশনকে? নো, নেভার। অপোজিশন তার রাইট দিয়ে, তার স্ট্রাগল দিয়ে তাই না, পজিশনের ভুল ত্রুটি ধরবে, সংশোধন করার চেষ্টা করবে। কিন্তু যদি এরকম হয় যে আমি প্রধানমন্ত্রী, আমাকে আপনি যা বলবেন তাই শুনতে হবে, তাই না, তাহলে তো এটা তো ডেমোক্রেসি হবে না, এটা আরেক ধরনের এনার্কি হবে। আমার ধারণা এসব করার মধ্যে ওইরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা উচিত দেশে। আমি জানি না কার কি মতলব আছে, হয় বুঝে হোক না বুঝে হোক, ওই জায়গায় নিয়ে যাচ্ছি দেশটাকে। মাহমুদুর রহমান, আপনার কাছে একই প্রশ্ন আমি করতে চাচ্ছি। এই যে হানা ভোটের, যেমন আরেকটি প্রশ্ন আসছে যে এই যে 4টি প্রশ্নের উত্তর আসলে কি হবে, একটি উত্তর যদি আমি বের করতে চাই তাহলে হ্যাঁ বা না হবে, এটা একটা ঝুঁকি রয়ে গেল না? 4টা প্রশ্নের জবাব তো একই রকম নয়। 4টার মধ্যে যেমন ধরেন কেয়ারটেকার নিয়ে আমাদের মধ্যে খুব আলোচনাই হয়নি, এটা ডিটেলই তো হয়নি। আর যেগুলো আছে সেগুলো মোটামুটি আলোচনা হয়েছে এবং সেখানেও নোট অফ ডিসেন্ট আছে। তো তাহলে সেখানে কিভাবে রায় ঘোষণা হবে? পিআর পদ্ধতি নিয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে। তারপরে এখানে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন যে অন্যান্য সাংবিধিক যে প্রতিষ্ঠা, এটি 1 নম্বরে রয়েছে। বিএনপি 1 এবং 2 এই দুইটি বিষয়ে আপত্তি জানিয়েছেন। এটা জুলাই সনদ যখন স্বাক্ষরিত হয় তখনও স্পষ্ট করেই তারা জানিয়েছে। এখন ধরেন যেমন এই বিষয়ে আমরা তাদের সাথে একমত হইনি, কিন্তু কথা এটাই ছিল যে আমরা যেটা ঐকমত্য হব সেটা আমরা কনস্টিটিউশনে নিয়ে আসবো, এটা কিন্তু কিছু করতে হবে না, সবাই একমত আছে
পার্লামেন্ট আমি গিয়ে বলতে পারি এটা রিফ্লেকশন হবে, কিন্তু যেটা দ্বিমত আছে সেটা কি হবে? আপনি তো দ্বিমত রেখেই করছেন। খেয়াল করে গণভোট সেই সমস্যার সমাধান করতে পারছে না, কিন্তু গণভোট এটা দিয়ে হয়তো একটা ডিভাইডেড ওপিনিয়ন সবার সামনে এসে গেল, তখন আপনি একটা মুশকিলে পড়তেই পারেন, এরকম হতে পারে। এইটা দ্বারা কীভাবে নিষ্পত্তি করবে এটা কিন্তু বলছেন না, এখনও বলেননি, বরঞ্চ এটাকে এরকম ওপেন রেখে দিয়েছেন। এখানে তো গণভোটের যে 4টি বিষয় উল্লেখ করা হয়েছে, সেই উল্লেখ্য যে বিষয়গুলো, যেমন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। এটি হচ্ছে 4 নাম্বার। তো এটি নিয়ে তো আবার সবাই অনেকে 3 নাম্বার যে অপশনটি রয়েছে সেটি, তাহলে এই বিষয়গুলো জুলাই সনদে আলোচনা হয়েছে, আপনারাও নিশ্চয়ই ঐক্যমত্য কমিশনে এই বিষয়গুলো আলোচনা করেছেন। তারা একটা পয়েন্টের মধ্যে এই সবগুলো বিষয় কিন্তু তারা উল্লেখ করেছেন এবং যোগ করেছেন। মানে এইটা যেমন ধরেন বিচার বিভাগের যে বিকেন্দ্রীকরণের কথা হয়েছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট অফ দি জাস্টিস অ্যান্ড দ্য চিফ জাস্টিস এটার কথা বলা হয়েছে। এইখানে কিন্তু আমরা সবাই একমত হইনি। এটা হয়েছে যে একটা কমিশনের মতো হবে, ওরা প্রপোজ করবে সিনিয়রিটি বেসিসে ডিভিশন থেকে 2 জন বা 3 জনের নাম। এটা আবার কেউ কেউ বলেছেন না, 1 জনের নাম হবে, সেটাই ফাইল দেবে। সেটা কিন্তু ঐক্যমত্য হয়নি। যদি ওইটাকে আমি 3 নাম্বার আরেকটি বিষয় রয়েছে আমি উল্লেখ করতে আসলে যেমন সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, এই সবগুলো পয়েন্ট কিন্তু 3 নম্বরের যে পয়েন্ট এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং অ্যাকিমুলেট করা হয়েছে। তারা কিন্তু সবগুলোকে একটা গণভোটের যে 4টি পয়েন্ট তার মধ্যে আনার চেষ্টা করেছেন, যদি ভুল করে না থাকি। যেহেতু আপনারা সরাসরি মিটিংগুলোতে ছিলেন, এই জন্যই প্রশ্নটি করা। তাহলে এই যে সংস্কার প্রস্তাবনায় গণভোটের নিশ্চয়ই একটি ভূমিকা থাকবে, হয়নি নারীদের প্রতিনিধিত্ব। আপনি ঠিক আছে 50 থেকে বাড়িয়ে 100 করলেন, কিন্তু এটা কিভাবে হবে তার ব্যাপারে নিষ্পত্তি তো হয়নি। এটা বাই রোটেশনের প্রস্তাব ছিল, সেটা বেশিরভাগ এগ্রি করেনি, কেউ কেউ করেছে, এটা ওপেন রয়ে গেল। তারপরে ওই পর্যন্তই নিতে পারবেন যে হ্যাঁ এটাকে বৃদ্ধি করা হবে, এটাকে 50 থেকে 100 জন করা হবে, তার বেশি যেতে পারবেন না। আমার মনে হয় আপনার আবার নতুন পার্লামেন্টকে সিদ্ধান্ত নিতে হবে সে ব্যাপারে। তাহলে কি সেই বিষয়ে আমরা জনাব নাজমুল প্রধান আপনার কাছে আসতে চাচ্ছি, আমরা কি তাহলে ওই মতামতের জন্য এখন অপেক্ষা করব যে সরকার অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে আরেকটা আলোচনা হবে, বা এই ব্যাপারগুলো আরো পরিষ্কার করা দরকার আছে কিভাবে এর বাস্তবায়ন হবে? না না, একটা এক্সট্রা কোনো কাজ করতে গেলে বুঝি না, তার তো কিছু হেপা পোহাতে হবে আর কি। আমি এইভাবে কথা বলছি এই কারণে, আসলে প্রথম থেকে এখানটা এমন একটা হাইপ তোলা হয়েছে বুঝছেন, যে আমরা ইচ্ছা করলে আমরা খেয়ালই করে নাই, মানে যারা যে আমরা খেয়ালই করে নেই যে আমরা ওত নিচ্ছি কোন সংবিধানের অধীনে, আমরা খেয়ালই করে নেই যে আমাদের সংবিধানটা স্থগিত না, আমরা খেয়ালই করে নেই আমরা যেটা করতে চাচ্ছি এটা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। এই যে যা ইচ্ছা তাই তো করা যায় না, এটা ডেমোক্রেসি না, ডেমোক্রেসিটা কম্প্রোমাইজ। তাহলে এই কাজগুলি করার কারণে আজকে যে সমস্যাটা তৈরি হচ্ছে, এই সমস্যা তো এটা তো আমি বলছি কি বলা যায়, এটা অকুল পাথারে ছোটাছুটি করার মতো অবস্থা হয়ে গেছে, কোনো খেয়ের জায়গায় নেই, খেয়ে হারায় ফেলছি। যার কারণে দেখবেন আপনি সনদটা সই হওয়ার পরে যখন আসলো বাইরে, তাই না, তখন অনেক সনদে সই করা লোকরাও বলছে, আমরাও বলছি। আর এখন তো এই সর্বত্র নির্বাচনের আলোটা শুরু হয়েছে, শিডিউলটা ঘোষণা হোক, আপনি দেখবেন কেউ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে কেউ বলুক আর না বলুক, ওই আপনি প্রেফারেন্সের 12টা আমরাই বাজিয়ে দেবো। কীরকম বলে, যেমন প্রতিপক্ষ ঘায়ল করার জন্য, যে ওই পার্টি চায় নাই, মনে হয় যে ওই পার্টি না চায় বললেই বোধহয় আমার পার্টির পক্ষে ভোট বেশি বাড়বে, তা বাড়বে না কিন্তু বাট এগুলি হবে হওয়ার কারণে মূল যে স্পিড সেটি নষ্ট হয়ে যাবে। ফলে আমি বলছি এখনও রিভিউ করার সুযোগ আছে অস্থায়ী সরকার, বুঝে হোক না বুঝে হোক। আমরা যে এখানটায় পা দিয়েছি তাই না, সেটা ঠিক জায়গা না। আমি বলছি সেই জায়গাটা ঠিক জায়গা না, এটা ভালো জায়গায় পা দেওয়ার জন্য আমাদের মূল টার্গেট করা উচিত যে সামনে একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে, এবং আমাদের বিশ্বাসটা ওই জায়গায় স্থাপন করা উচিত ওই পার্লামেন্টের উপরে। আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, সে ফেরত আসবে না, সে এই ভোটেও আসবে না। তাহলে পার্লামেন্টে যারা আসবেন ডেফিনেটলি তারা একটা ভালো কাজই করতে যাবেন। আমাদের সাথে জুমে জনাব আজিজ আলী হিলাল আপনি আছেন, আপনি থাকুন, আমার একটা বিরতি নিতেই হচ্ছে।
প্রশ্নটা একই থাকছে যে তাহলে গণভোটের এই যে হা না সবকিছু কি তাহলে ভোটার আর রাজনৈতিক যে দল তাদের উপর ডিপেন্ড করছে, এই যে জনগণের ভাগ্য এবং সংস্কার? এই প্রশ্নটি রেখে বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতি নিয়ে ফিরে এসে এর উত্তরটি নিব। দর্শক, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছিলাম না এই যে গণভোট নিয়ে যে একটি দোলাচল রয়েছে এবং রাজনৈতিক যে মতবাদ সেগুলো নিয়ে। আমরা এই পর্যায়ে চলে যেতে চাচ্ছি। জুমে আমাদের সাথে যুক্ত রয়েছেন বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। আপনার কাছে, আপনি নিশ্চয়ই আলোচনাটি শুনছিলেন, আপনার কাছে আমি একটি প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। এই যে না ভোটের দোলাচল এবং এটার উপর যে সংস্কার এবং বাংলাদেশের জনগণের অনেক কিছু নির্ভর করছে, যেহেতু নির্বাচনের সাথেই গণভোটই হতে যাচ্ছে, এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে কি রাজনৈতিক দলগুলোর উপর আসলে নির্ভর করছে যে এই গণভোটে জয়ী হলে কি হবে বা না জয়ী হলে কি হবে? দেখেন, রাজনৈতিক দলগুলো টোটাল জনগণের প্রতিনিধিত্ব করে এটা আমি বলবো না। সুতরাং ভোট জয়যুক্ত হবে না ভোট জয়যুক্ত হবে, এটা জনগণের এর সাথে সম্পর্কিত। আমাদের আলোচনা যে জায়গায় রয়েছে যে এই গণভোটটা, আপনারা বলছেন যে এই গণভোটটা কিছু অস্পষ্টতা কিন্তু আমার কাছে ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে। যেমন সংবিধানের যে মৌলিক সংস্কারের কথা বলা হয়েছে, সেটা যদি আপনার সংসদে বসে মৌলিক, যেই সংসদ আপকামিং সংসদ, সেখানে যদি মৌলিক সংস্কার করি তাহলে কিন্তু আবারও একটি গণভোটে যেতে হচ্ছে। অর্থাৎ প্রথম গণভোটটা হচ্ছে, আমি প্রথম যেটা বললাম, অনাস্থা আপনার কাটিয়ে উঠবার জন্য প্রথম গণভোট। এবং যখন সংসদে আমরা মৌলিক সংস্কার, সংবিধানের কিছু মৌলিক সংস্কার করব, তখন কিন্তু আবারও একটি গণভোটের প্রয়োজন হচ্ছে। সুতরাং প্রথম গণভোটটি আমার কাছে খুব একটা মানে মিনিংফুল মনে হচ্ছে না। আরেকটা কথা হলো যে আপনারা বলছেন জনগণ এই যে গণভোটের একটি কোশ্চেন, তার 4টি সাবসেকশন, জনগণ এটা বুঝছে কিনা। আমার বক্তব্য হলো যে এইগুলো কিন্তু স্কলার মতামত, পলিটিশিয়ানদের স্কলার মতামত। এটা যে আপনার আম জনতা বুঝবে এমন কোনো বিষয় না। গণভোট বাংলাদেশের যে কয়টি হয়েছে বা বিশ্বের যেখানে হয়েছে, গণভোটের যে বিষয়গুলো থাকে এটা কিন্তু আম জনতা অতটা কনসার্ন থাকে না, কারণ এটা একটা স্কলার মতামত থাকে। আরেকটি কথা আমি দেখলাম যে এই আপনার যে জুলাই সনদটা আপনার প্রণয়ন হবে, এটা নাকি শুনলাম আমি যে আপনার একটা আদেশ, কনস্টিটিউশনাল অর্ডার হবে। তো কনস্টিটিউশনাল অর্ডার হলে তো আমার কাছে মনে হয় যে কনস্টিটিউশনাল অর্ডার নিজেই একটা সংবিধান, তাহলে তো আমার একটা এক্সিস্টিং সংবিধান রয়ে গেছে, তাই তো দুটো সংবিধান। আমার কাছে এইটার ধোঁয়াশা মনে হয়। আরেকটি হলো যে এই আমরা এখন যারা ঐক্যমত কমিশনে বসছি, সেখান থেকে আমরা কি ডিকটেট করতে পারি কিনা আমাদের আপকামিং যে সংসদটাকে। আরেকটা জিনিস আমি দেখলাম যে যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ মানে আরেকটি নির্বাচন, তার মানে দুটি নির্বাচন হচ্ছে। প্রকারান্তরে কিন্তু 3টি নির্বাচন, একটি হলো গণভোট, একটি হলো সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন। এই সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের এখতিয়ার ইসির আছে কিনা এই প্রশ্ন আছে। আবার একটি জাতীয় সংসদ নির্বাচন, এই একটা দেখলাম। আরেকটা দেখলাম যে উচ্চকক্ষে আপনার যে পিআর এর উচ্চকক্ষে আপনার সংবিধান সংস্কার, মৌলিক সংস্কারের জন্য উচ্চকক্ষের মেজরিটি প্রয়োজন। তাই উচ্চকক্ষের যারা আসবে তারা তো আনইলেক্টেড, অর্থাৎ আনইলেক্টেড পার্সন যারা সাংসদ হবে, তাদের মেজরিটির ফলে সংবিধানের মৌলিক সংস্কার হবে। এটা কিন্তু জনগণের সভরেন পাওয়ারকে অস্বীকার করা হয়, কারণ জনগণের সভরেন পাওয়ার মানে জনগণের প্রতিনিধি যারা ইলেক্টেড। উচ্চকক্ষে তো আনইলেক্টেড থাকবে, তাদের মেজরিটি ভোটে আপনার সংবিধান সংস্কার হবে। এইটা আমার কাছে এই ধোঁয়াশাগুলো আমার কাছে রয়েই গেছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই সমস্ত কিছু আমরা নতুন যে সংসদ হবে সেই সংসদে বসে যে সংস্কার প্রস্তাবগুলো নেওয়া হচ্ছে এগুলো বাস্তবায়ন করা হবে। এখন নোট অফ ডিসেন্ট যেগুলো বিএনপি দিয়েছে, এটা আমি খ নম্বর সেকশনে দেখছি যে লিখছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। যেমন আমরা মৌলিক সংস্কারের প্রশ্নে বলেছি যে সংবিধানে আল্লাহর প্রতি বিশ্বাস, বাংলাদেশি জাতীয়তাবাদ, তারপরে গণতন্ত্র,
বহুদলীয় গণতন্ত্র, তারপরে আপনার সামাজিক ন্যায় বিচার, এগুলো তো আমাদের বিএনপিরও একটা আপনার মৌলিক প্রশ্ন। সুতরাং আমরা এটা নোট অফ ডিসেন্ট আছে, আমরা যদি সরকার গঠন করি তাহলে তো আমরা এই সংস্কারটুকু করব। এখন তো সংবিধানের ধর্মনিরপেক্ষতা এগুলো আছে, তাই না? সুতরাং আমি দেখলাম যে আপনার এই 4টা কোশ্চেন যে করেছে তত্ত্বাবধায়ক সরকার একটি প্রশ্নকে সামনে রেখে, এটা কিন্তু আগে শুনেছিলাম 84টি প্রশ্ন, 45টি প্রশ্ন, এখন অনেকটা সরলীকরণই আমার কাছে মনে হয়। তারপরও সাধারণ জনগণ এটা বুঝতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কিনা, এটা আমার একটা প্রশ্ন। পৃথিবীর অনেক জায়গায় গণভোট হয়, সবাই যে সবকিছু বোঝে কেন? গণভোটের যে প্রশ্নটা আসছে এটা কিন্তু স্কলার মতামত, কমপ্লিটলি পলিটিশিয়ানের স্কলার মতামত। যে আমি এখন স্টুডিওতে জানাবো না, আপনার কাছে একই প্রশ্ন করতে চাচ্ছি যে যেটি আদিল ভাই হেলাল বললেন যে সাধারণ মানুষের সবার বুঝতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু গণভোট তো আসলে সবাই তো গণভোট দিবে, তাহলে বুঝে দিবে বা না বুঝে দিবে এটা বোঝার দরকার নেই। এমন কোনো কথা নেই না, সেটি না, কিন্তু গণভোটের বিষয়টি যেহেতু যেহেতু নির্বাচনের সাথে জনগণ এটির অংশীদার বা পার্টিসিপেট করবে, ভোটটা তো জনগণই দিবে, সাধারণ মানুষই দিবে, তাহলে এই যে 4টি বিষয় এবং এর বাস্তবায়ন এবং পরবর্তীতে কি পদক্ষেপ, এটি নিশ্চয়ই পরিষ্কার হওয়া দরকার সাধারণ মানুষের। মানে এই প্রশ্ন আপনি তুলতে পারেন, কিন্তু আমি আপনাকে আবার এই প্রশ্ন করতে পারি, আমাদের দেশের মানুষের কি এত বড় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হয়েছে যে তিনি তার এলাকার মধ্যে আসলে প্রতিনিধি হিসেবে কে সঠিক সেটা বাছাই করতে পারেন, নাকি উনি অন্যান্য বিষয় নিয়ে প্রভাবিত হয়ে দেন? যেরকম প্রফেসর ইউনুস বিদেশে গিয়ে বললেন না, ওই যে ডেভোসে কোথায় ভুলে গেলাম, সম্ভবত ইংল্যান্ডের কোথাও, যে টাকা পয়সা খেয়েও তো ভোট দিয়ে দেয়। তো আপনি কি বলবেন যে এই জন্য ভোট দিতে পারবে না? এইখানে যা আছে তাই নিয়েই আপনি গণভোট করছেন, এই প্রশ্ন তুলে এখন আমি মনে করি কোনো লাভ নেই। কিন্তু এটা জেনুইন, তা হচ্ছে যথেষ্ট সময় দিয়ে বিষয়টার উপর প্রচার করে, মানে আপনি যে গণভোটটা করছেন আপনি স্যাটিসফাইড হতে হবে যে আমি মানুষকে বোঝার জন্য যথেষ্ট সুযোগ দিয়েছি, সময় দিয়েছি, চেষ্টা করেছি, মানুষ যতদূর বুঝেছে তার উপর নির্ভর করে আমি গণভোটটা করতে পারি, সেইটা তো করবার সুযোগ পাওয়া যায়নি। আমি আরেকটি বিষয়, আমরা একদম শেষ পর্যায়ে রয়েছে, কিন্তু আরেকটি প্রসঙ্গ না আনলেই না। আগামীকাল হচ্ছে 17 ডিসেম্বর এবং আমরা যেমনটি জানি যে বিগত যে ফ্যাসিস্ট সরকার নিয়ে যে মামলাটি চলছে তার একটি রায় দিবে এবং এই রায়কে ঘিরে আতঙ্ক, যেমন আমরা 13 ডিসেম্বর দেখেছি এবং তার গত সপ্তাহের বুধ এবং বৃহস্পতিবারে অনেকগুলো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং গতকালকেও আমরা সে ধরনের রাজধানীতে বিভিন্ন জায়গায় এই আজকে ডিআইজি উনি ঘোষণা দিয়েছেন এবং পুলিশের বিভিন্ন পজিশনে রদবদল নির্বাচনকে সেন্টার করে এই যে একটি আতঙ্ক এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, এটিকে কিভাবে দেখছেন? ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী উনি বলেছেন যে অগ্নিসংযোগ ককটেল নিক্ষেপ যারাই করবে যানবাহনে বা পুলিশকে উনি নির্দেশনা দিয়েছেন যে তাদের উপর যেন গুলি করা হয়। এই যে এটি তো একটি প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা যে এখন নতুন করে একটা আতঙ্ক ছড়াচ্ছে কিনা কালকের পরিবেশ? এই নির্দেশটাকে আমি কোনোভাবেই সমর্থন করব না, এক কথায় শেষ করে দিই, যেহেতু আপনার সময় তত নেই। দ্বিতীয় কথা হচ্ছে পুলিশের সংস্কার ইত্যাদির সাথে আমি শেখ হাসিনা বা তার সাথে যুক্ত মানুষগুলোর বিচার বিঘ্নিত হবে, ডিলে হবে, সেটাও এগ্রি করব না। এই বিচার তো হতে হবে, এটা জনদাবি ছিল, সেটা চেষ্টা করা হচ্ছে এবং কালকে তার রায় যদি দিতে পারে, আমি শুধু একটা জিনিস দেখতে চাইব যে এই বিচারটা যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, আইন মানা হয় এবং এটা যাতে আমাদের স্যাটিসফাই করতে পারে যে আমরা ক্ষমতা পেয়েছি বলে, বা সরকার বা যেই ক্ষমতা পেয়েছে বলে ইচ্ছাকৃতভাবে বিগত সরকারকে হ্যস্ত করলো, যথেচ্ছ শাস্তি দিল, এইটা যেন না হয়। সেটা যদি করা যায় তাহলে এটা হওয়া দরকার। কিন্তু আমি এটা একটা কথা বলি, ধরেন 14 মাস পার হয়েছে, পুলিশের সংস্কার বলতে গভর্নমেন্ট কিছুই করে নাই, ফল হলো এমনি আপনার নির্বাচন প্রশ্নের মধ্যে পড়ছে। আর এখন এই যে এরকম করে বাস টাস আগুন লাগিয়ে দিচ্ছে, যাই করছে, পুলিশ যে কোথাও অ্যাকশন নিতে পেরেছে আমি তো দেখি না। প্রধান, আমার হাতে একেবারে কম সময়, কিন্তু আপনার মন্তব্যটি আমি নিয়ে তারপরে শেষ করতে চাচ্ছি একই বিষয়ে যে আগামীকালকে যে নির্বাচনের মামলার যে রায়টি হবে এবং এই রায়কে নিয়ে যে একটি আতঙ্ক তৈরি হয়েছে, এটি নিয়ে কি বলবেন? না, আতঙ্কের কিছু নেই। এর আগেও বাংলাদেশের 2জন সরকারের প্রধান কর্তা ব্যক্তি, এরশাদ সাহেবেরও জেল হয়েছিল, বেগম খালেদা জিয়ারও জেল হয়েছিল, তাই ওনারা দেশে ছিলেন।
আর এবার একটা ভিন্নতা আছে, উনি পালিয়ে গেছেন, এর ভিতরে অভিযোগগুলো ভিন্ন, একই অভিযোগ না, গুম খুনের অভিযোগ আছে, তাই না? কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা একটা বিচার মামলাটি লড়ছেন, স্বচ্ছভাবেই হওয়া উচিত, এবং যাতে বিদেশে দেশ বিদেশে কোনো প্রশ্ন যাতে না ওঠে যে বিচারটা করার ক্ষেত্রে ফ্যাব্রিকেটেড সাজানো হয়েছে, এরকম যাতে না হয়, এবং বিচারের রায় জনগণ অবশ্যই প্রত্যাশা করে, অবশ্যই প্রত্যাশা করে। জি, ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আমাদের আজকে যে আলোচনা আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মাহমুদুর রহমান মান্না, নাজমুল হক প্রধান, এবং জুমে যুক্ত ছিলেন বিএনপি তথ্য বিষয় সম্পাদক আজিজ বারী হেলাল। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নিশ্চয়ই আগামীতে অন্য কোনো বিষয় এবং জাতীয় রাজনৈতিক যে কোনো বিষয় এবং জনগণের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।